নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আমি একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে মেনলি আমি আলোচনা করব যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার সময় আমাদের কিছু আপনার বা আমার সবার মনেই কিছু কমন প্রশ্ন এসে হাজির হয়। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা প্লিজ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আমরা সবাই মিউচুয়াল ফান্ডে মোটামুটি কম বেশি ইনভেস্টেড হয়ে আছি, এবং আমি পার্সোনালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় দেখেছি যে কিছু কিছু কোশ্চেন অবধারিতভাবে আমাদের মনে এসে হাজির হয়। আমি সেই কোশ্চেনগুলোই শর্টলিস্ট করেছি এবং চেষ্টা করব সেগুলোই সম্বন্ধে উত্তর বার করার। তো প্রথম কোশ্চেন যেটা আমাদের মনে এসে হাজির হয় সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আমরা করব কোথা থেকে। তো যদিও আমি এই বিষয় নিয়ে একটা সেপারেট ভিডিও করেছি, তার ডেসক্রিপশন আমি তার লিঙ্ক আমি আমার কমেন্টে দিয়ে রেখে দেবো, আপনারা ওটা একটু দেখে নেবেন ডিটেলসে। তবুও একটু বলে দিই যে মিউচুয়াল ফান্ডে মোটামুটি 4 টাইপে ইনভেস্টমেন্ট করা যায়। প্রথম হচ্ছে যে ডাইরেক্ট যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চাইছেন সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইট থেকে লগ ইন করে ডাইরেক্ট ইনভেস্ট করতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে যে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন, যেমন SBI বা HDFC এই সমস্ত ব্যাংক থেকে, বা ICICI এই সমস্ত ব্যাংক থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সেই প্রত্যেক ব্যাংকে একজন ব্রাঞ্চ ম্যানেজার থাকে যারা এই সমস্ত বিষয়গুলো হ্যান্ডেল করে, তো সেইখান থেকে ইনভেস্ট করতে পারেন। আর থার্ড অপশন হচ্ছে যে কোনো ব্রোকারেজ অ্যাপ থেকে আপনি ইনভেস্ট করতে পারেন, যেমন অ্যাঞ্জেল ওয়ান বা গ্রো বা জিরোধা বা আপস্টক্স এসব থেকে ইনভেস্ট করতে পারেন। আর ফোর্থ অপশন হচ্ছে যে কোনো সার্টিফাইড ব্রোকার যারা এই সমস্ত মিউচুয়াল ফান্ড এগুলোকে দেখাশোনা করে, ব্রোকার নয় ঠিক, তাদের আমি বলবো যে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, তাদের কাছ থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো এই সংক্রান্ত ডিটেলসে আমার একটা ভিডিও বানানো আছে, তার লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেটা একটু দেখে নেবেন। তো এই গেল প্রথম কোশ্চেন যে কোথা থেকে মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা যে এই ইনভেস্টমেন্টটা করছি, তো ধরুন আমি আপস্টক্স বা জিরোধা বা অ্যাঞ্জেল ওয়ান বা গ্রোথ এসব থেকে বা কোনো ব্যাংক থেকে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম, সেই অ্যাপটা বা সেই ব্যাংকটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের কী হবে। তো এটা একটা অবধারিতভাবে কোশ্চেন এসেই যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমরা কিন্তু ওই অ্যাপে বা ওই ব্যাংকে ইনভেস্টমেন্টটা করছি না, আমরা করছি কোনো একটা নির্দিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে বা কোনো একটা নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে। তো আপনি যে মাধ্যমেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করুন, সেই আলটিমেটলি টাকাটা কিন্তু আপনার সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে থাকবে, এবং আপনার টাকা সম্পূর্ণ সুরক্ষিত থাকে, কারণ এই টাকাটা সেবি বা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এটা রেগুলেট করে। তো কোনো অ্যাপ বা কোনো ব্যাংকের সঙ্গে কোনো রিলেশন নেই, কারণ আলটিমেটলি আপনার টাকাটা সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে পৌঁছাচ্ছে, এবং তার বিনিময়ে আপনাকে মিউচুয়াল ফান্ডের কিছু অংশ বা কিছু ইউনিট অ্যালটমেন্ট করছে। তো আপনার কাছে সেই মিউচুয়াল ফান্ডটা খোলার পরে দেখবেন একটা ফোলিও নম্বর আসছে, সেই ফোলিও নম্বরটা আপনি রেখে দিলে আপনার যে অ্যাপের মাধ্যমে করেছেন সেটা যদি বন্ধও হয়ে যায়, অন্য অ্যাপের মাধ্যমে সেই মিউচুয়াল ফান্ডের ডিটেলসটা আপনি দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আসি পরের কোশ্চেন যে আমি একটা অ্যাপ থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছি, তো আমি কি অন্য অ্যাপের মাধ্যমে সেই ইনভেস্টমেন্ট ডিটেলসটা দেখতে পারবো, বা আমি যদি কোনো ব্যাংকের মাধ্যমে ইনভেস্টমেন্ট করি তারপরে কি কোনো ব্রোকারেজ অ্যাপের মাধ্যমে সেই ইনভেস্টমেন্টটা আমি দেখতে পারবো? তো এই প্রসঙ্গে বলি, অবশ্যই দেখতে পারবেন। আপনার যখনই কোনো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন তখন আপনাকে সেই মিউচুয়াল ফান্ডের এগেনস্টে একটা ফোলিও নম্বর জেনারেট হয়।
তো সবসময় সেই ফোলিও নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের নিজেদের কাছে সংরক্ষণ করে রাখবেন। সেই ফোলিও নম্বরটা দিয়ে আপনি যে কোনো অ্যাপে মানে যে কোনো অ্যাপ বলবো না, কারণ কোনো অ্যাপ কিছু স্পেসিফিক মিউচুয়াল ফান্ডকে সাপোর্ট করে, বা সেই অ্যাপেতে সেই মিউচুয়াল ফান্ডের ডিটেলসই দেখা যায়। তো যদি সেই অ্যাপটায় ওই মিউচুয়াল ফান্ডটা সাপোর্ট করে বা ডিটেলস দেখা যায়, তাহলে আপনি ওই ফোলিও নম্বরটা ওখানে ইনপুট করে আপনার এই মিউচুয়াল ফান্ডের ডিটেলসটা ওখানে ইম্পোর্ট করে নিতে পারবেন। মানে আপনি যদি ব্যাংকের মাধ্যমেও করেন, তারপরেও আপনি ওই ফোলিও নম্বরটা ওখানে সাবমিট করে ওই অ্যাপের মাধ্যমে আপনি ওই মিউচুয়াল ফান্ডের ডিটেলসটা দেখতে পারবেন। তো এটাই গেল। তারপরের কোশ্চেন হচ্ছে যে ম্যাচিউরিটির পরে আমরা টাকা কিভাবে তুলব। তো এখানে দুটো ক্ষেত্র এসে যায়, একটা হচ্ছে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আর একটা রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট। ডাইরেক্ট মানে আপনি নিজে যেটা কোনো অ্যাপ বা কোনো ডাইরেক্ট ওয়েবসাইটে লগ ইনের মাধ্যমে করেছেন, সেটাকে বলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট। সেগুলোর ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা উইথড্র করাটা খুবই ইজি। আপনার যখন ম্যাচিউরিটি হয়ে যাচ্ছে তখন যে কোনো অ্যাপের মাধ্যমে আপনি করেছেন বা ওয়েবসাইটে করেছেন, তখন দেখবেন সেখানে একটা রিডিম অপশন আসছে, রিডিম অপশন। সেই অপশনটাতে আপনি ক্লিক করলে আপনাকে অপশন দেবে যে আপনি টোটাল ইউনিট বা টোটাল অ্যামাউন্ট করতে চাইছেন উইথড্র, না কি পার্সিয়াল। তো সেই অপশনে আপনি ক্লিক করার পরে যদি আপনি সাবমিট করে দেন, তো আপনার মোটামুটি জেনারেলি T+2 বা T+3 মানে আপনি যেদিন রিকোয়েস্ট পাঠাচ্ছেন তার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে পয়সাটা চলে আসে, যে অ্যামাউন্ট আপনি উইথড্র করতে চাইছেন। আর রেগুলার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয় না, সেই এজেন্সি বা সেই ব্যাংকেতে যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আমার এটা ম্যাচিওর হয়ে গেছে, আমি এবার এটা উইথড্র করতে চাই। বা সেই রেগুলার মিউচুয়াল ফান্ডটা যদি আপনি কোনো অ্যাপেতে ইম্পোর্ট করে নেন, তো সেখান থেকে যেমন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে রিডিম অপশন আছে, সেরকমভাবেও ডাইরেক্টলি আপনি পয়সা উইথড্র করে নিতে পারেন। এক্ষেত্রে আপনার উইথড্র রিকোয়েস্টের মোটামুটি 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে পয়সা চলে আসবে। তো প্রসেসটা খুবই ইজি। এরপরে কোশ্চেন আসছে যে যদি কোনো মাসে কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি ইনভেস্টমেন্ট মানে ইনস্টলমেন্টটা মিস হয়ে যায়, তো কী হবে। তো এক্ষেত্রে এক বা দুটো এসআইপি মিস হয়ে গেলে আপনার সেরকম কিছু প্রবলেম হবে না, শুধুমাত্র যে আপনার এই এসআইপিটাতে ওই ইনস্টলমেন্টটা হলো না। কিন্তু যদি এর বেশি মানে 3-4টা এসআইপি এরকম মিস হয়ে যায়, তো কখনো ওই মিউচুয়াল ফান্ড বা ওই এএমসি থেকে কিছু বা ব্যাংক থেকে কিছু ফাইন বা পেনাল্টি অ্যাড হতে পারে। আর একটা হয় যে মনে করুন যদি 4-5টা এসআইপি ইনস্টলমেন্ট এইভাবে মিস হয়ে যায়, তো আপনার ওই এসআইপিটা সাময়িকভাবে পজ হয়ে যায়, তখন আবার সেইটাকে নতুন করে রিস্টোর করাতে হয় বা রিজিউম করাতে হয়। তো এই সমস্যাটা হতে পারে। তো চেষ্টা করবেন ওই সময়ের যেটাতে আপনার এসআইপি ইনস্টলমেন্ট করা আছে সেই টাইমটাতে সাফিসিয়েন্ট ব্যালেন্স রাখার জন্য, যদি অটো ডেবিট হয়, আর যদি নিজেরা করতে চান তো মনে করে একটু ওই সময়তে এসআইপি ইনস্টলমেন্টটা দিয়ে রেখে দেবেন। তো পরের কোশ্চেন হচ্ছে যে মাসের কোন তারিখে এসআইপি করলে আমরা মোটামুটি তুলনামূলকভাবে একটু বেশি রিটার্ন পেতে পারবো। তো এই নিয়েও আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, মানে শর্ট ভিডিও। তবুও একটু এখানে বলে রাখি যে কি হয় না, আমাদের জেনারেলি যখন আমরা কখন ইনভেস্ট করতে চাই, যখন আমাদের অ্যাকাউন্টে টাকা থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে 90% ইনস্টলমেন্ট বা 90% ইনভেস্টমেন্ট আমাদের দেশে হয় যখন আমাদের স্যালারি আসে। কারণ পয়সা অ্যাকাউন্টে থাকবে তবেই না আপনি ইনভেস্টমেন্ট করবেন। তো সেক্ষেত্রে কি হয় না, বেশিরভাগ ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টটা আমাদের মাসের 2 তারিখ থেকে 7-8 তারিখের মধ্যে হয়। তো সেক্ষেত্রে কি হয় না, একটা সাপ্লাই হিউজ অ্যামাউন্টে চলে আসে। তো সেক্ষেত্রে ডিমান্ড বাড়ার জন্য অটোমেটিক্যালি কি হয় না, কিছুটা ওই মাসে প্রথম দিকটাতে কিছুটা বলতে পারে, এটা আর্টিফিশিয়ালি ঠিক বলবো না, কিন্তু মানে যেহেতু ডিমান্ড আছে, যেহেতু সাপ্লাই আসছে, তো এই কারণে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের এনএভিটা অটোমেটিক্যালি কিছুটা আপ ট্রেন্ডে থাকে।
এর উল্টোটা হয় যখন মাসের শেষ দিকে হয়, কারণ তখন ইনভেস্ট করার মতো পয়সা আমাদের অ্যাকাউন্টে থাকে না, কারণ অলরেডি যে সবাই যে যার নিজের মতো করে স্পেন্ড করে ফেলে পয়সা। তো সেই কারণে মাসের শেষ দিকটাতে আবার অটোমেটিক্যালি মার্কেট কিছুটা হলেও ডাউন ট্রেন্ডে চলে আসে। এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে কমন জেনারেলি এটাই হয়। তো মাসের শেষ দিকে যদি এসআইপি ইনস্টলমেন্ট করা যায় তো কিছুটা হলেও মোটামুটি 0.5 থেকে 1% পর্যন্ত বেশি রিটার্ন পাওয়া যেতে পারে। তবে আমি আবারও আগেও যেমন বলে রেখেছি আগের ভিডিওতে, এখনও বলছি যে এইভাবে কোনো স্পেসিফিক টাইম ধরে এসআইপি করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি আপনার মাসের শেষে যদি করতে চান তো দেখা গেল আপনি গোলটা ফুলফিল করতে পারলেন না, কারণ তখন আপনার টাকাটা অলরেডি স্পেন্ড হয়ে গেছে। তো এই এসআইপি করার জন্য টাকা আপনার কাছে রইল না। তো এসআইপি যে কোনো সময় করা যায়, তবে তুলনামূলকভাবে মাসের শেষ দিকে করলে কিছুটা হলেও একটু হলেও বেশি রিটার্ন পাওয়া যেতে পারে। এর পরের প্রশ্নটা হচ্ছে যে সব থেকে ভালো ব্রোকারেজ অ্যাপ কোনটা? ব্রোকারেজ অ্যাপ আমরা কেন খুঁজি না, এতে কিছু সুবিধা আছে। যেমন ব্রোকারেজ অ্যাপে একটু বড়, এরা অনেক বড় ব্রোকারেজ সংস্থা হয়, তাই এতে তুলনামূলকভাবে এক্সপেন্স রেশিওটা কিছুটা অন্য ইনভেস্টমেন্ট মিডিয়ামের থেকে কম হয়। আর তাছাড়া ব্রোকারেজ অ্যাপের সবথেকে বড় সুবিধা হলো যে এতে আমরা মানে একই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে তুলনামূলক যে তুলনাটা করে রাখতে পারি, মানে যে কোন মিউচুয়াল ফান্ডটা ওই ক্যাটাগরির মধ্যে সবথেকে বেস্ট, কোন মিউচুয়াল ফান্ডের রিটার্ন সবথেকে ভালো, সেই তুলনাটা আমরা এখানে দেখতে পারি বা কম্প্যারিজনটা করতে পারি। তো সেই হিসাবে আমি এখানে ব্রোকারেজ অ্যাপের কথাই শুধুমাত্র বলবো। এখানে আমি ব্রোকারেজ অ্যাপের কোনটা ভালো বলতে সবথেকে যাদের ইউজার নাম্বার অফ ইউজার বেশি সেই হিসাবে আমি ভালোটা কাউন্ট করতে চাইছি। তো সেই হিসাবে দেখতে গেলে সবথেকে ভালো হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান, তারপরে গ্রো, তারপরে জিরোধা, তারপরে অ্যাপস্টক্স। এইগুলো হচ্ছে অ্যাজ পার ইউজার প্রোফাইল আমি বললাম যে সবথেকে বেশি ইউজার অ্যাকাউন্ট আছে অ্যাঞ্জেল ওয়ানে, তারপরে গ্রো, তারপরে জিরোধা, তারপরে অ্যাপস্টক্স, তারপরে বাকি সমস্ত ব্রোকারেজ সংস্থাগুলো। তো এরপরে কোশ্চেন যেটা আসে যে আমার কাছে যদি 10,000 টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করার মতো অ্যামাউন্ট থাকে, তো 10,000 টাকা একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব না 5,000 টাকা করে দুটো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা ভালো হবে? তো আমি সেক্ষেত্রে বলবো যে ডাইভার্সিফাই সবসময় ভালো অপশন। তো যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করার ক্ষমতা রাখেন তো একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে দুটো বা তিনটে মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফাই করে রাখলে পয়সাটা রিটার্ন আসার সম্ভাবনাটা একটু বেশি থাকে, প্লাস আপনার পয়সা ডুবে যাওয়ার রিস্কটা একটু কমে যায়। কেননা তিনটে জায়গায় আপনি ইনভেস্ট করে রাখলে হয়তো দেখা গেল যে একটা মিউচুয়াল ফান্ড নেগেটিভ রিটার্ন দিচ্ছে, বাকি দুটো পজিটিভ রিটার্ন দিচ্ছে, তো আলটিমেটলি আপনার রিটার্নটা পজিটিভে থাকবে। এবার যদি মনে করুন আপনি একটা জায়গাতেই 10,000 টাকা ইনভেস্ট করে দিলেন, এবার সেই মিউচুয়াল ফান্ডটা কিছুদিনের জন্য নেগেটিভ রিটার্ন দিতে শুরু করলো, তো আপনার মেন্টালি একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। হয়তো লম্বা টার্মে, মানে লম্বা টার্ম মানে মিউচুয়াল ফান্ড সব বেশিরভাগ লম্বা টার্মে করাটাই ভালো। লম্বা টার্ম মানে আমি এখানে বলতে চাইছি অ্যাবাভ 10 ইয়ার্স, মানে 10 থেকে 15 বছর বা 20 বছর পর্যন্ত হরাইজনে থেকে মিউচুয়াল ফান্ডটা সাধারণত দেখা গেছে যে এরা কখনোই নেগেটিভ রিটার্নে থাকে না। তবু একটা মিউচুয়াল ফান্ডের থেকে ডাইভার্সিফাই করাটাই ভালো অপশন হয়। এর পরের প্রশ্ন হচ্ছে যে কোনো মিউচুয়াল ফান্ড চুজ করার সময় সব থেকে প্রথমে কোন জিনিসটা দেখা উচিত? তো এক্ষেত্রে আমি দুটো অপশনের নাম বলবো। একটা হচ্ছে যে তার পাস্ট রিটার্নের ব্যাপারটা একটু দেখে রাখবেন, আর যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার আগে সব থেকে আগে যেটা দেখা দরকার সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, মানে আপনি ওই মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্টমেন্ট করলে এক্সপেন্স রেশিও হিসাবে আপনার কাছ থেকে কত % টাকা কাটা হবে। এটা বিভিন্ন মিউচুয়াল ফান্ডে বিভিন্ন থাকে, জেনারেলি 1-এর কম হলে সেই মিউচুয়াল ফান্ডটা মোটামুটি ভালো ইনভেস্টমেন্ট করার জন্য বলা যায়, কারণ 1%-এর কম তাতে টাকা কাটছে। তো সব থেকে বড় ইম্পর্টেন্ট টপিকটা হলো যে এক্সপেন্স রেশিওটা দেখা। আর আজকে তাহলে এই পর্যন্তই। আশা করব আপনারা সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন।
নমস্কার।